আমাদের পরিবারে এখন শান্তি বিরাজ করছে। রাহুল তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। সৃষ্টি এবং রাধিকা একসাথে খেলাধুলা করে। কামরুল তার কাজকর্মে ব্যস্ত। আর আমি আমার পারিবারিক দায়িত্ব পালন করছি। কিন্তু গত মাসে আমাদের পরিবারে আরেকটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। রাধিকা একদিন আমার কাছে এসে বলেছিল, মা, আমি জানি আমাদের বাড়ির নিচে একটি গুপ্ত সুড়ঙ্গ আছে। আমি প্রথমে এই কথায় বিশ্বাস করিনি। কিন্তু রাধিকা খুব জোর করে বলছিল যে তার পূর্বজন্মের স্মৃতিতে এই তথ্য আছে। একদিন সকালে আমরা সবাই মিলে বাড়ির নিচতলা খুঁজতে শুরু করেছিলাম। রাধিকা আমাদের রান্নাঘরের এক কোণে নিয়ে গিয়েছিল। সেখানে মেঝেতে একটা পুরনো কাঠের তক্তা ছিল। সেই তক্তা সরিয়ে দেখলাম যে নিচে একটা সিডি নেমে গেছে। আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এতদিন এই বাড়িতে থেকেও আমরা জানতাম না যে এরকম একটা গুপ্ত পথ আছে। কামরুল একটা টর্চ লাইট নিয়ে সেই সিডি দিয়ে নামতে শুরু করেছিল। আমরা সবাই তার পেছনে পেছনে গিয়েছিলাম। নিচে নেমে দেখলাম যে এটা একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষ। সেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা আছে। বইয়ের তাক, পুরনো আসবাবপত্র এবং কিছু রহস্যময় যন্ত্রপাতি। রাধিকা সেই কক্ষে ঢুকে বলেছিল, এটা আমাদের পূর্বপুরুষদের গবেষণাগার ছিল। তারা এখানে তন্ত্রমন্ত্র এবং আজুর্বেদ নিয়ে গবেষণা করতেন। আমরা সেখানে অনেক পুরনো পুঁথি এবং গ্রন্থ পেয়েছিলাম। সেগুলোতে বিভিন্ন রোগের চিকিৎসা, তন্ত্রসাধনা এবং আধ্যাত্মিক বিষয়ে লেখা ছিল। একটা বিশেষ বইয়ে আমরা আমাদের পারিবারিক ইতিহাসের বিস্তারিত বিবরণ পেয়েছিলাম। সেখানে লেখা ছিল যে আমাদের পূর্বপুরুষরা বিশেষ আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। তারা ভবিষ্যৎ দেখতে পেতেন, রোগ নিরাময় করতে পারতেন এবং মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারতেন। কিন্তু এই সব শক্তি সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমাদের পরিবারে অভিশাপ নেমে এসেছিল। রাধিকা সেই বই পড়ে বলেছিল, মা, আমি এই সব শক্তি অনুভব করতে পারি। আমার মনে হয় আমি এগুলো ব্যবহার করতে পারব। এই কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম, রাধিকা, এইসব শক্তি নিয়ে খেলা করতে নেই। এর থেকে বিপদ হতে পারে। কিন্তু রাধিকা বলেছিল, মা, আমি এই শক্তি মানুষের ভালোর জন্য ব্যবহার করব। আমি জানি কিভাবে সঠিক পথে এগুলো ব্যবহার করতে হয়। পরের কয়েকদিন রাধিকা সেই ভূগর্ভস্থ কক্ষে বসে পুরনো বই পড়তে শুরু করেছিল। সে বিভিন্ন মন্ত্র এবং সাধনা পদ্ধতি শিখছিল। একদিন আমাদের প্রতিবেশী রমা দিদি আমাদের বাড়িতে এসেছিল। তার ছোট ছেলে অনেক দিন ধরে জ্বরে ভুগছিল। ডাক্তারি চিকিৎসা করেও কোনো উপকার হচ্ছিল না। রাধিকা রমা দিদিকে বলেছিল, কাকিমা, আমি তোমার ছেলেকে সুস্থ করতে পারি। রমা দিদি প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু তার ছেলের অবস্থা দেখে সে রাজি হয়েছিল। রাধিকা তার পুরনো জ্ঞান ব্যবহার করে একটি বিশেষ ওষুধ তৈরি করেছিল। সেই ছেলের কলেজের বন্ধুরা বাড়িতে এসেছে। সে আমাকে বলল তার বন্ধুদের সামনে আমি যেন তার ওয়াইফ সেজে থাকি, কারণ সবাই জানে তার বিয়ে হয়েছে। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলেছিস ওদের? সে ফিসফিস করে বলল, বলেছি আমার খুব সুন্দর একটা ওয়াইফ আছে। এখন তুমি সেটা প্রমাণ কর। বন্ধুরা এসে আমাকে দেখে বলল, ভাই, তোর ওয়াইফ সত্যিই অনেক সুন্দর। আমি হাসি দিয়ে কাটিয়ে দিলাম। চানাশতা পরিবেশন করলাম। ওরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এসে বলল, মা, দেখেছ কতটা ভালো লাগছিল তোমাকে আমার ওয়াইফ বলতে? আমি কিছু বলতে পারলাম না। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি আর মিথ্যা বলতে চাই না। তুমি সত্যিই আমার ওয়াইফ হও। আমি তোমাকে ভালোবাসি। চায়ের কাপ টেবিলে রাখা ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম কামরুল হাসান, বয়স 50 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সৃষ্টি। রাহুল 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সৃষ্টি 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকের গল্পটি শুরু হয়েছিল গত সপ্তাহে। রাহুলের কলেজের বন্ধুরা আমাদের বাড়িতে এসেছিল। সে আমাকে অনুরোধ করেছিল যেন আমি তার ওয়াইফ সেজে তাদের সামনে হাজির হই। কারণ সে তার বন্ধুদের বলে রেখেছে যে তার বিয়ে হয়ে গেছে। আমি প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে ছেলের সামাজিক মর্যাদার জন্য এটা করা দরকার। তার বন্ধুরা এসে আমাকে দেখে খুবই প্রশংসা করেছিল। তারা বলেছিল, ভাই, তোর ওয়াইফ সত্যিই অনেক সুন্দর। আমি হাসি দিয়ে কাটিয়ে দিয়েছিলাম এবং তাদের জন্য চানাশতা পরিবেশন করেছিলাম। কিন্তু আসল রহস্য শুরু হয়েছিল তারপরে।
বন্ধুরা চলে যাওয়ার পর রাহুল আমার কাছে এসেছিল এবং বলেছিল, মা, দেখেছ কতটা ভালো লাগছিল তোমাকে আমার ওয়াইফ বলতে। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। সে আমার 2 হাত ধরে বলেছিল, মা, আমি আর মিথ্যা বলতে চাই না। তুমি সত্যিই আমার ওয়াইফ হও। আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে আমি প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলাম। চায়ের কাপ টেবিলে রাখা ছিল, আমার হাত কাঁপছিল। আমি ভেবেছিলাম হয়তো সে মজা করছে বা কোনো নাটকের অভিনয় করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম যে সে একদম গুরুত্ব সহকারে কথা বলছে। আমি বলেছিলাম, রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। সে উত্তর দিয়েছিল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমরা আগের জন্মে স্বামী-স্ত্রী ছিলাম। এই কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তার মধ্যে এমন কি পরিবর্তন এসেছিল? সে সবসময় একটা ভালো ছেলে ছিল, পড়াশোনায় মনোযোগী, কিন্তু হঠাৎ করে এই অদ্ভুত কথাবার্তা কেন? পরদিন সকালে আমি তার বাবা কামরুলকে এই বিষয়ে বলার চেষ্টা করেছিলাম। কিন্তু কামরুল বলেছিল, মৌসুমী, ছেলেটা হয়তো কোনো মানসিক চাপে আছে। আমরা তাকে কোনো মনোবিদের কাছে নিয়ে যাব। কিন্তু সেই রাতেই আসল রহস্যের সূচনা হয়েছিল। রাহুল তার রুমে একটা পুরনো ডায়েরি পড়ছিল। আমি কৌতূহলবশত জানতে চেয়েছিলাম সেটা কি। সে বলেছিল, মা, এটা আমি আমাদের পুরনো বাড়ির আলমারি থেকে পেয়েছি। এখানে খুব অদ্ভুত কিছু লেখা আছে। সেই ডায়েরিতে লেখা ছিল আমাদের পরিবারের 100 বছর আগের ইতিহাস। সেখানে উল্লেখ ছিল যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। একজন মা এবং তার ছেলের আত্মা একে অপরের প্রেমে পড়েছিল এবং তারা পরের জন্মে একসাথে হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল। এই তথ্য জানার পর আমি আরও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম যে এটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি সত্যিই কোনো অলৌকিক শক্তি কাজ করছে। তারপরের দিন থেকে রাহুলের আচরণ আরও অদ্ভুত হতে শুরু করেছিল। সে আমার সাথে স্বামী-স্ত্রীর মতো কথা বলার চেষ্টা করত। আমার হাত ধরতে চাইত। আমাকে প্রিয়তমা বলে ডাকত। আমি অনেক চেষ্টা করেছিলাম তাকে বোঝানোর যে এটা ঠিক নয়। কিন্তু সে বলত, মা, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছ। কিন্তু আমার হৃদয় বলছে যে আমরা আগের জন্মের সম্পর্ক পূর্ণ করতে এই জন্মে এসেছি। একদিন আমি তার রুমে গিয়ে দেখলাম যে সে একটা পুরনো ছবি দেখছে। সেই ছবিতে 100 বছর আগের একটা দম্পতির ছবি ছিল। অবাক হয়ে দেখলাম যে সেই মহিলাটি দেখতে অবিকল আমার মতো এবং পুরুষটি দেখতে রাহুলের মতো। এই ছবি দেখে আমার মনে একটা সন্দেহ জেগেছিল। হয়তো সত্যিই কোনো অলৌকিক ব্যাপার ঘটছে। কিন্তু আমি একজন আধুনিক শিক্ষিত মহিলা হিসেবে এই ধরনের অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে চাইছিলাম না। আমি ঠিক করলাম যে আমি এই রহস্যের তলদেশে যাব। আমি আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা শুরু করলাম। আমাদের গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বললাম। তারা আমাকে জানাল যে আমাদের পরিবারে সত্যিই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। 100 বছর আগে আমাদের পূর্বপুরুষ রমেশ চন্দ্র খান এবং তার মা কমলা দেবীর মধ্যে একটা গভীর আত্মিক সংযোগ ছিল। তারা দুজনেই একই দিনে মারা গিয়েছিল এবং মৃত্যুর আগে তারা প্রতিজ্ঞা করেছিল যে পরের জন্মে তারা প্রেমিক-প্রেমিকা হিসেবে জন্ম নেবে। এই তথ্য জানার পর আমার মনে আরও বেশি সন্দেহ জেগেছিল। আমি ভাবলাম যে হয়তো সত্যিই আমি এবং রাহুল সেই রমেশ আর কমলার পুনর্জন্ম। কিন্তু এই চিন্তা আমাকে আরও বিপদে ফেলেছিল। কারণ আমি বুঝতে পারছিলাম যে রাহুল সত্যিই আমাকে একজন মহিলা হিসেবে দেখছে, মা হিসেবে নয়। একদিন রাতে রাহুল আমার রুমে এসেছিল। সে বলেছিল, মা, আমি আর পারছি না। আমার মনে হয় আমাদের এই সম্পর্ক স্বীকার করে নেওয়া উচিত। আমি তাকে কঠোর ভাষায় বলেছিলাম, রাহুল, তুই যা ভাবছিস সেটা একদম ভুল। আমি তোর মা এবং সেটাই আমাদের একমাত্র সম্পর্ক। কিন্তু সে আমার কথা শুনছিল না। সে আমার কাছে এসে বলেছিল, তুমি যদি আমাকে বিশ্বাস না কর, তাহলে আজ রাতে আমাদের সেই পুরনো বাড়িতে চল। সেখানে আমি তোমাকে সব প্রমাণ দেখাব। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু তার পিডাপিডিতে শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো সেখানে গিয়ে আমি এই রহস্যের আসল কারণ জানতে পারব। সেই রাতে আমরা আমাদের পুরনো বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়িটা গত 50 বছর ধরে খালি পড়ে আছে। চারদিকে জঙ্গল, অন্ধকার পরিবেশ। রাহুল আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিল। সেখানে একটা পুরনো ঘরে একটা বিশাল আয়না ছিল। সেই আয়নার সামনে দাঁড়িয়ে রাহুল বলেছিল, মা, এই আয়নার দিকে তাকাও। আমি আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। আয়নায় আমি এবং রাহুল দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের পোশাক 100 বছর আগের মতো। আর আমাদের মুখে এমন একটা প্রেমের অভিব্যক্তি যেটা মাছেলের মধ্যে থাকে না। এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল।
আমি বুঝতে পারছিলাম যে সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটছে। হঠাৎ করে আয়না থেকে একটা আওয়াজ এল। সেই আওয়াজে বলা হলো, কমলা, রমেশ, তোমরা আমাদের প্রতিজ্ঞা পূর্ণ করার সময় এসেছে। এই আওয়াজ শুনে আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম। রাহুল আমার হাত ধরে বলেছিল, ভয় পেও না, প্রিয়তমা। আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করব। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমার আরেকটা সন্তান আছে, সৃষ্টি। সে এখনো ছোট। তার একটা মা দরকার। আমি রাহুলকে বলেছিলাম, রাহুল, আমি তোর এই প্রেমে সাড়া দিতে পারব না। কারণ আমার আরও দায়িত্ব আছে। রাহুল রাগান্বিত হয়ে বলেছিল, তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবে না। আমরা পূর্বজন্মের প্রেমিক প্রেমিকা। এই সময় হঠাৎ করে বাড়ির দরজা খুলে গেল। আমি দেখলাম যে কামরুল এবং সৃষ্টি এসেছে। তারা আমাদের খুঁজতে বের হয়েছিল। কামরুল আমাদের দেখে বলেছিল, মৌসুমী, রাহুল, তোমরা এখানে কি করছ? আমি কামরুলকে সবকিছু খুলে বলেছিলাম। তিনি প্রথমে বিশ্বাস করেননি। কিন্তু যখন তিনি সেই আয়নার দিকে তাকিয়েছিলেন, তখন তিনিও সেই একই দৃশ্য দেখতে পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিই কোনো অলৌকিক ব্যাপার ঘটছে। তিনি বলেছিলেন, এটা একটা পারিবারিক অভিশাপ। আমাদের এর থেকে মুক্তি পেতে হবে। সৃষ্টি, যে তখন 14 বছর বয়সী, সে বলেছিল, মা, ভাইজা কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। আমি সৃষ্টিকে বলেছিলাম, মা, এটা একটা জটিল ব্যাপার। তুই এখন বুঝবি না। কিন্তু সৃষ্টি খুব বুদ্ধিমতী মেয়ে। সে বলেছিল, মা, আমি জানি কি হচ্ছে। ভাইজা তোমাকে ভুলভাবে ভালোবাসছে। কিন্তু এটা ঠিক নয়। এই কথা শুনে রাহুল রেগে গিয়েছিল। সে বলেছিল, সৃষ্টি, তুই কিছু জানিস না। আমি এবং মা আগের জন্মের প্রেমিক প্রেমিকা। সৃষ্টি উত্তর দিয়েছিল, ভাইয়া, এইসব অন্ধবিশ্বাস। তুমি মায়ের ছেলে এবং আমার ভাই। এর বেশি কিছু নও। এই কথা শুনে আমার মনে একটা আশার আলো জেগেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে সৃষ্টি সঠিক কথা বলছে। আমি রাহুলকে বলেছিলাম, রাহুল, সৃষ্টি ঠিকই বলেছে। আমি তোর মা এবং সেটাই আমাদের একমাত্র সম্পর্ক। যদি আগের জন্মে আমরা অন্য সম্পর্কে ছিলাম, সেটা এই জন্মে আর প্রযোজ্য নয়। কিন্তু রাহুল আমার কথা মানতে চাইছিল না। সে বলেছিল, আমি এই প্রেম থেকে বের হতে পারব না। এই সময় হঠাৎ করে একটা বুড়ো মানুষ বাড়িতে ঢুকেছিল। সে আমাদের গ্রামের একজন তান্ত্রিক। তার নাম ছিল রামকৃষ্ণ দাস। তিনি বলেছিলেন, আমি জানতাম যে একদিন এই ঘটনা ঘটবে। এটা তোমাদের পারিবারিক অভিশাপ। কিন্তু এর থেকে মুক্তি আছে। আমরা সবাই তার দিকে তাকিয়েছিলাম। তিনি বলেছিলেন, রমেশ এবং কমলার আত্মা তোমাদের শরীরে প্রবেশ করেছে। তাদের আত্মার শান্তির জন্য একটা বিশেষ পূজা করতে হবে। তিনি আমাদের বলেছিলেন যে পরের দিন পূর্ণিমার রাতে আমাদের সবাইকে গ্রামের পুরনো মন্দিরে যেতে হবে। সেখানে একটা বিশেষ পূজা করার পর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। পরের দিন আমরা সবাই সেই মন্দিরে গিয়েছিলাম। রামকৃষ্ণ দাস একটা জটিল পূজা করেছিলেন। তিনি মন্ত্র পড়েছিলেন এবং হোম করেছিলেন। পূজার সময় হঠাৎ করে রাহুলের শরীর কাঁপতে শুরু করেছিল। তার চোখ লাল হয়ে গিয়েছিল। সে অন্য একটা গলায় কথা বলতে শুরু করেছিল। সে বলেছিল, আমি রমেশ। আমি কমলাকে ছাড়তে পারব না। রামকৃষ্ণ দাস তাকে বলেছিলেন, রমেশ, তোমার সময় শেষ। তুমি কমলাকে তার নিজের জীবন যাপন করতে দাও। এই সময় আমার শরীরেও অদ্ভুত অনুভূতি হতে শুরু করেছিল। আমি অন্য একটা গলায় কথা বলেছিলাম, আমি কমলা। আমি রমেশকে ভালোবাসি। রামকৃষ্ণ দাস আমাকেও বলেছিলেন, কমলা, তুমি এখন মৌসুমী। তোমার স্বামী কামরুল এবং 2টি সন্তান আছে। তুমি তোমার এই জীবনের দায়িত্ব পালন কর। এইভাবে প্রায় 2 ঘণ্টা ধরে পূজা চলেছিল। শেষ পর্যন্ত রমেশ এবং কমলার আত্মা আমাদের শরীর থেকে বের হয়ে গিয়েছিল। পূজা শেষ হওয়ার পর রাহুল জ্ঞান ফিরে পেয়েছিল। সে আমার দিকে তাকিয়ে লজ্জিত হয়ে বলেছিল, মা, আমি কি করেছিলাম? আমি তোমার কাছে ক্ষমা চাই। আমিও স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। আমি রাহুলকে বুকে টেনে নিয়ে বলেছিলাম, বাবা, এটা তোর দোষ ছিল না। এটা আমাদের পারিবারিক অভিশাপ ছিল। এইভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এসেছিল। রাহুল আবার আমাকে মা হিসেবে দেখতে শুরু করেছিল। সে তার পড়াশোনায় মনোযোগ দিয়েছিল। কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে আরেকটা রহস্যের সূচনা হয়েছিল। সেই পূজার পর থেকে আমাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। রাতের বেলা আমরা অস্পষ্ট আওয়াজ শুনতে পেতাম। কখনো কখনো মনে হতো যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে। প্রথমে আমরা ভেবেছিলাম এটা আমাদের কল্পনা।
কিন্তু যখন আমাদের প্রতিবেশীরাও একই ধরনের আওয়াজ শুনতে পেল, তখন আমরা বুঝলাম যে সত্যিই কিছু একটা ঘটছে। একদিন রাতে সৃষ্টি আমার রুমে এসে বলেছিল, মা, আমি আমার রুমে একটা মেয়ের ছায়া দেখেছি। আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো স্বপ্ন দেখেছে। কিন্তু পরের দিন কামরুলও বলেছিল যে সে রাতে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনেছে। আমি রামকৃষ্ণ দাসের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, মৌসুমী, রমেশ এবং কমলার আত্মা চলে গেছে ঠিকই, কিন্তু তাদের সাথে আরেকটি আত্মা জড়িত ছিল। তিনি আমাকে জানিয়েছিলেন যে রমেশ এবং কমলার একটি কন্যা ছিল। তার নাম ছিল রাধা। সে খুব ছোট বয়সে মারা গিয়েছিল। তার আত্মা এতদিন তার বাবা মায়ের সাথে ছিল। এখন তারা চলে যাওয়ার পর রাধার আত্মা একা হয়ে গেছে। এই কথা শুনে আমার মনে দয়া হয়েছিল। আমি রামকৃষ্ণ দাসকে জিজ্ঞেস করেছিলাম, তার আত্মার শান্তির জন্য আমরা কি করতে পারি? তিনি বলেছিলেন, রাধার আত্মা একটি মা এবং বাবার ভালোবাসা খুঁজছে। যদি তোমরা তাকে তোমাদের কন্যা হিসেবে গ্রহণ কর, তাহলে তার আত্মা শান্তি পাবে। এই প্রস্তাব শুনে আমি এবং কামরুল দুজনেই চিন্তায় পড়ে গিয়েছিলাম। একটি ভূতের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা কি ঠিক হবে? কিন্তু যখন আমরা দেখলাম যে রাধার আত্মা আমাদের কোনো ক্ষতি করছে না, বরং সাহায্য করার চেষ্টা করছে, তখন আমরা তাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। একদিন রাতে আমি রাধার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম, রাধা, তুমি যদি সত্যিই আমাদের কন্যা হতে চাও, তাহলে আমরা তোমাকে গ্রহণ করব। সেই রাতেই আমার স্বপ্নে রাধা এসেছিল। সে দেখতে খুব সুন্দর একটি মেয়ে ছিল, বয়স প্রায় 10 বছর। সে আমাকে বলেছিল, মা, আমি অনেকদিন ধরে একটি পরিবারের অপেক্ষায় ছিলাম। পরের দিন থেকে আমাদের বাড়িতে অদ্ভুত কিন্তু ভালো ঘটনা ঘটতে শুরু করেছিল। আমাদের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পেতাম। রান্নাঘরে কাজ করার সময় মনে হতো যেন কেউ সাহায্য করছে। সৃষ্টি বলেছিল, মা, আমার মনে হয় আমার একটা বোন এসেছে। রাহুলও বলেছিল, মা, আমি অনুভব করতে পারি যে আমাদের পরিবারে নতুন একজন সদস্য এসেছে। আমরা রাধার জন্য একটি আলাদা রুম প্রস্তুত করেছিলাম। যদিও সে দৃশ্যমান ছিল না, কিন্তু আমরা অনুভব করতে পারতাম তার উপস্থিতি। কিন্তু এই নতুন পরিস্থিতি আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছিল। গ্রামের লোকজন যখন জানতে পারল যে আমাদের বাড়িতে একটি ভূতের আত্মা বাস করছে, তখন তারা আমাদের এড়িয়ে চলতে শুরু করেছিল। কেউ কেউ বলেছিল, ওদের বাড়িতে ভূত আছে। ওদের সাথে মেলামেশা করা ঠিক হবে না। এই কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু রাধা আমাদের জন্য সব সময় ভালো কাজ করত। একদিন সৃষ্টি অসুস্থ হয়ে পড়েছিল। সেই রাতে রাধা আমার স্বপ্নে এসে বলেছিল, মা, সৃষ্টি দিদির জ্বর কমানোর জন্য তুলসী পাতা দিয়ে চা খাওয়াও। আমি সেই উপদেশ মতো কাজ করেছিলাম এবং সৃষ্টির জ্বর সত্যিই কমে গিয়েছিল। আরেকদিন রাহুল পরীক্ষার জন্য পড়াশোনা করছিল। সে খুব চিন্তিত ছিল কারণ গণিতের একটি অঙ্ক সে পারছিল না। সেই রাতে রাধা তার স্বপ্নে এসে সেই অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছিল। এইভাবে রাধা আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল। যদিও সে দৃশ্যমান ছিল না, কিন্তু তার উপস্থিতি আমরা সবসময় অনুভব করতাম। কিন্তু কয়েক মাস পর আমাদের পরিবারে আরেকটি রহস্যজনক ঘটনা ঘটেছিল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি যে আমাদের বাড়ির সামনে একটি ছোট মেয়ে বসে আছে। সে দেখতে অবিকল রাধার মতো, যেমনটা আমি স্বপ্নে দেখতাম। কিন্তু সে একদম জীবিত মানুষ। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, মা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? সে উত্তর দিয়েছিল, আমার নাম রাধিকা। আমার বাবা মা মারা গেছে। আমার কোনো আশ্রয় নেই। এই কথা শুনে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমি ভেবেছিলাম, হয়তো এটাই রাধার আত্মার নতুন জন্ম। আমি রাধিকাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। কামরুল প্রথমে একটু দ্বিধায় ছিল, কিন্তু পরে তিনিও রাজি হয়েছিলেন। সৃষ্টি এবং রাহুল রাধিকাকে দেখে খুব খুশি হয়েছিল। তারা বলেছিল, মা, মনে হচ্ছে আমাদের রাধা দিদি সত্যিকারের মানুষ হয়ে এসেছে। আমরা রাধিকাকে দত্তক নিয়েছিলাম। তার জন্য জন্ম নিবন্ধন এবং সব আইনি কাগজপত্র তৈরি করেছিলাম। কিন্তু এর পরেই আসল রহস্য উন্মোচিত হয়েছিল। একদিন রাধিকা আমাকে বলেছিল, মা, আমি রাতে একটি মেয়েকে দেখি যে আমার সাথে খেলতে চায়। আমি জিজ্ঞেস করেছিলাম, কেমন দেখতে সেই মেয়ে? রাধিকা বলেছিল, দেখতে অনেকটা আমার মতোই। কিন্তু সে কথা বলতে পারে না। শুধু ইশারায় কথা বলে। এই কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে রাধার আত্মা এখনও আমাদের বাড়িতে আছে এবং রাধিকার সাথে তার একটা যোগাযোগ স্থাপিত হয়েছে। আমি রামকৃষ্ণ দাসের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, এটা খুবই বিরল একটা ঘটনা। রাধার আত্মা এবং রাধিকার মধ্যে একটা গভীর সংযোগ আছে।
হয়তো রাধিকাই রাধার পুনর্জন্ম। এই ব্যাখ্যা শুনে আমার মনে আরও প্রশ্ন জেগেছিল। যদি রাধিকা রাধার পুনর্জন্ম হয়, তাহলে রাধার আত্মা এখনও কেন আমাদের বাড়িতে আছে? রামকৃষ্ণ দাস বলেছিলেন, হয়তো রাধার আত্মা রাধিকাকে রক্ষা করার জন্য এখানে রয়ে গেছে। অথবা রাধিকার মধ্যে রাধার স্মৃতি ধীরে ধীরে জেগে উঠবে। পরের কয়েক সপ্তাহে আমরা লক্ষ্য করেছিলাম যে রাধিকার আচরণ পরিবর্তন হতে শুরু করেছে। সে আমাদের বাড়ির এমন সব জায়গার কথা বলত যেগুলো সে আগে কখনো দেখেনি। একদিন সে বলেছিল, মা, উপরের ঘরের আলমারিতে একটা পুতুল আছে, কিন্তু সেই ঘরে সে আগে কখনো যায়নি। আমি গিয়ে দেখলাম যে সত্যিই সেখানে একটা পুরনো পুতুল আছে। আরেকদিন সে বলেছিল, মা, বাগানের আম গাছের নিচে একটা গুপ্তধন আছে। আমরা খুঁজে দেখলাম এবং সত্যিই সেখানে একটা পুরনো কৌটা পেয়েছিলাম যার ভেতরে কিছু পুরনো মুদ্রা এবং গহনা ছিল। এইসব ঘটনা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে রাধিকার মধ্যে সত্যিই রাধার স্মৃতি জেগে উঠছে। কিন্তু এই অবস্থা রাধিকার জন্য কষ্টকর হয়ে উঠেছিল। সে মাঝে মাঝে বলত, মা, আমার মাথায় অনেক অদ্ভুত ছবি আসে। আমি বুঝতে পারি না এগুলো কি। আমি রাধিকাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এই পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে। একদিন রাতে রাধিকা ঘুমের মধ্যে কথা বলছিল। সে বলছিল, মা, বাবা, আমাকে ছেড়ে কোথায় গেলে? আমি তোমাদের খুঁজছি। এই কথা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে রাধার আত্মার যন্ত্রণা রাধিকার মধ্যেও প্রকাশ পাচ্ছে। পরের দিন আমি রামকৃষ্ণ দাসের কাছে গিয়ে বলেছিলাম, আপনাকে একটা স্থায়ী সমাধান দিতে হবে। রাধিকার এই অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তিনি বলেছিলেন, একটাই উপায় আছে। রাধার আত্মা এবং রাধিকাকে সম্পূর্ণভাবে একীভূত করতে হবে। তাহলে রাধার স্মৃতি রাধিকার মধ্যে মিশে যাবে এবং তাদের উভয়ের যন্ত্রণার অবসান হবে। কিন্তু তিনি এও বলেছিলেন যে এই প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ। যদি কিছু ভুল হয় তাহলে রাধিকার জীবনও বিপদে পড়তে পারে। আমি এবং কামরুল অনেক ভেবেচিন্তে এই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ রাধিকার বর্তমান অবস্থা তার জন্য খুবই কষ্টকর ছিল। পরবর্তী অমাবস্যার রাতে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। রামকৃষ্ণ দাস একটি জটিল তন্ত্র সাধনা করেছিলেন। সেই রাতে রাধিকা এবং রাধার আত্মার মধ্যে একটি অদ্ভুত মিলন ঘটেছিল। রাধিকার চোখ বন্ধ ছিল এবং তার মুখে একটি শান্তির অভিব্যক্তি ফুটে উঠেছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাধিকা জেগে উঠেছিল। কিন্তু সে এখন আর আগের মতো ছিল না। তার মধ্যে রাধার সমস্ত স্মৃতি এবং ব্যক্তিত্ব মিশে গিয়েছিল। সে আমাকে বলেছিল, মা, আমি এখন সব মনে করতে পারি। আমি জানি যে আমি একসময় রাধা ছিলাম এবং এখন রাধিকা। কিন্তু আমি এখন সম্পূর্ণ। এইভাবে আমাদের পারিবারিক রহস্যের সমাপ্তি ঘটেছিল। রাধিকা এখন আমাদের পরিবারের পূর্ণাঙ্গ সদস্য হয়ে উঠেছে। তার মধ্যে অতীতের স্মৃতি আছে, কিন্তু সে এখন বর্তমানে বাস করে। আমাদের পরিবারে এখন শান্তি বিরাজ করছে। রাহুল তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। সৃষ্টি এবং রাধিকা একসাথে খেলাধুলা করে। কামরুল তার কাজকর্মে ব্যস্ত। আর আমি আমার পারিবারিক দায়িত্ব পালন করছি।